আসানসোলের ছবিটা আপনারা দেখলেন, যেখানে আবর্জনা দীর্ঘদিন ধরে তুলে ফেলা হচ্ছে না বলে একেবারে রাস্তার মধ্যে সে আবর্জনা ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন আবাসনের বাসিন্দারা। একই ছবি বর্ধমানেও, সেখানেও কিন্তু যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রেল ব্রিজ বলুন বা জিটি রোড বলুন, বর্ধমানের সর্বত্র একই ছবি, আবর্জনার স্তূপ। তবে আটকাতে কিন্তু পুরসভার তরফ থেকে এবার ব্যবস্থা নেওয়া হয়েছে। কি সেই ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি এই একই অভিযোগ সামনে আসে, যত্রতত্র আবর্জনা ফেলা। সেখানে নাগরিকরাও তো স্থানীয়রাও তো দায়ী, কারণ তারাও তো যেখানে সেখানে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে। বর্ধমান পুরসভার তরফ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। কি সেই উদ্যোগ? দেখো, বর্ধমান শহরের যেটা দেখা যাচ্ছে, স্টেশনে যাওয়ার মুখে যে জিটি রোড, অর্থাৎ রেল ওভারব্রিজের নিচের যে জিটি রোড, তার একটা বড় অংশ জুড়ে সবসময় দিনের সবসময় আবর্জনা ফেলা হচ্ছে। তার ফলে সেই জায়গা একেবারে নোংরা পুঁতিগন্ধময় হয়ে থাকছে। এবং পৌরসভা এই যে আবর্জনা ফেলার প্রবণতা কমানোর জন্য সেখানে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল, কিন্তু তাতেও কিন্তু এই আবর্জনা ফেলা বন্ধ হয়নি। কারণ সেই সিসিটিভি ক্যামেরাতেও দেখা যাচ্ছে যে সেখানে দিনের সবসময় আবর্জনা ফেলা হচ্ছে। তাই এবার বেলা 11টার পর যারা আবর্জনা ফেলবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জরিমানা করার একটা সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান পৌরসভা। তারা জানিয়ে দিয়েছে যে মোটা টাকা জরিমানা করলে তবে হয়তো এই আবর্জনার হাত থেকে নিস্তার মিলবে। কারণ এলাকার বাসিন্দা থেকে শুরু করে যারা শহরে আসছেন তারা ওই এলাকায় যাতায়াত করতে খুবই সমস্যার মধ্যে পড়ছেন। বর্ষায় বৃষ্টি হলে রাস্তায় সেই সব নোংরা উঠে আসছে। পৌরসভার পক্ষ থেকে সিসিটিভির ফুটেজ দেখে যারা আবর্জনা ফেলছে তাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সেসব বাসিন্দারা এখনও সচেতনতার পরিচয় দেননি। তাই তাদেরকে জরিমানা আদায়ের মাধ্যমে তাদের এই প্রবণতা বন্ধ করতে উদ্যোগী হয়েছে বর্ধমান পৌরসভা। প্রিয়াঙ্কা, বন্ধ হচ্ছে, লোক হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। শহরের মধ্যে একটা মেন জায়গা, এখানটা থাকাটা কোনো যুক্তি নেই। ফেলে দিতে হবে, রোজেরটা রোজ ফেলতে হবে। পরিষ্কার করা, পৌরসভার পরিষ্কার করা উচিত। এটা তো পুরসভার দিক থেকে ঠিক করা উচিত, রাস্তাটা যাতে ঠিকঠাকভাবে চলে। আমরা আবর্জনা করলে তো বিভিন্ন রোগ সংক্রমণেরও ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেই সমস্ত রোগ সংক্রমণ একটুখানি কম হবে, সেই জায়গাটায় আমাদের দেখা উচিত। ওখানে নজরদারি করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি এবং আমরা মানুষকে বারবার আবেদন করেছি আমাদের ভ্যাট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা ময়লা আবর্জনা ফেলবেন না। 11টার পর আমরা প্রত্যেকটি ভ্যাটে আমরা পরিষ্কার করে দিই। বর্ধমান শহরে শুধু একটা ওই ওভারব্রিজের নিচে একটা ভ্যাট না, প্রায় 40-50টা ভ্যাট আমাদের পরিষ্কার করতে হয়। এরপরও যদি মানুষ না শুনে আমরা বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমরা জরিমানা করব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা বারবার আপনাদের সমস্যা তুলে ধরি এবং চেষ্টা করি সেই খবর সম্প্রচার হওয়ার পর প্রশাসনিক তৎপরতা যখন সামনে আসে তখন কিন্তু সেই খবরও আমরা আপনাদের দেখাই। কেন বলছি? কারণ গতকাল আমরা একটি খবর দেখিয়েছিলাম, দিনে দুপুরে অবৈধভাবে কিভাবে পুকুর কাটা হচ্ছে। দেখুন, গতকালের ছবিটা আগে আপনাদেরকে দেখায়। যে ছবি আপনারা দেখছেন গতকালের ছবি। গতকাল অবৈধভাবে পুকুর কাটা হচ্ছিল। জলঙ্গি নদীর বাঁধ কেটে পুকুর তৈরির অভিযোগ সামনে আসছিল। আর অভিযোগ কার বিরুদ্ধে ছিল? কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ ওঠে। তারপর নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরেই ব্যবস্থা নিল স্থানীয় প্রশাসন। পুকুর কাটার কাজ আজ বন্ধ করা হয়। পুকুর ভরাট করে নদী বাঁধ আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, এখানেই তো সেই প্রশ্নটা বারবার ওঠে যে নিউজ 18 বাংলার খবর করার পর তারপরেই প্রশাসনের টনক নড়ে, আগে কেন টনক নড়েনি? একদমই তাই। একই প্রশ্ন কিন্তু কৃষ্ণনগরবাসী, কারণ বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রকাশ্য দিবালোকে কৃষ্ণনগরের জলঙ্গি নদীর ধারে কদমতলা ঘাটে বাঁধ কেটে পুকুর খনন করা হচ্ছিল এবং ইতিমধ্যে মুভার বসিয়ে, কিন্তু কয়েকদিন ধরে এই কারণে চললেও প্রশাসনের নজরে আসেনি বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি আমাদের নজরে আসার পরেই আমরা গতকাল সেই খবর সম্প্রচার করি এবং এরপরে কিন্তু প্রশাসনের কর্তারা নড়িচড়ে বসে এবং সেখানে ভূমি দপ্তরের আধিকারিকরা এবং সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি সেখানে কিন্তু
কি ঘটনাটা ঘটেছে সেটা খতিয়ে দেখেন। এবং এর পাশাপাশি এই নদী বাঁচাতে, জলঙ্গি নদী বাঁচাতে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছেন, সেই সংগঠনের সদস্যরা কিন্তু দাবি জানিয়েছেন যে পুকুর যে খনন করে বাঁধের ক্ষতি করা হয়েছে, সেই পুকুর বুঝিয়ে পুনরায় সেই বাঁধটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। কারণ এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু বন্যার জলে ভাসবে কৃষ্ণনগর, এবং সেক্ষেত্রে কিন্তু কৃষ্ণনগরবাসী একটা বড় ক্ষতির আশঙ্কা করছেন। এবং ঠিক সেই কারণে নিউজ 18 বাংলা যেহেতু প্রথমেই খবর দেখিয়েছিল এবং সেই খবর দেখানোর পরে প্রশাসন তৎপরতা শুরু হয়েছে, ঠিক সেই কারণে নিউজ 18 বাংলাকে স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি তারা দাবি জানিয়েছেন যে অবিলম্বে সেই বাঁধ যেন আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় এবং তার জন্য যেন প্রশাসনের তৎপরতা শুরু হয়। প্রিয়াঙ্কা। পুকুর খনন করার যে খবর, সেই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে এডিএম এলআর পর্যন্ত এবং শেষ পর্যন্ত ইরিগেশন দপ্তরেও তারা প্রত্যেকেই বিষয়টিতে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং বলেছেন যে এই কাজটি প্রথমত বেআইনি এবং দ্বিতীয়ত পরিবেশগতভাবেও ভুল, সেই জন্য তারা এই কাজটি বন্ধ করে দিয়েছেন। আমাদের দাবি থাকবে এইটাই যে শুধুমাত্র কাজ বন্ধ করলেই হবে না, যে খনন কার্যটা হয়েছিল সেই খনন কার্যটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। নিউজ 18 খবরের জেরেই মূলত প্রশাসন এখানে সক্রিয় হয়েছে। আপনারা দেখলেন যে নিউজ 18 বাংলার খবরের জেরে কিভাবে অবৈধ পুকুর কাটা বন্ধ হয়েছে। আর এবার দেখাবো চুরির জলে চা বাগান কিভাবে সম্ভব চুরি করে সেই জল দিয়ে চা বাগান চালানোর। হ্যাঁ, সম্ভব। জল চুরির অভিযোগ এবার সরাসরি সামনে আসছে চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। নদী ও বোরাই বাঁধ দিয়ে জল আটকে দেওয়ার অভিযোগ সামনে আসছে, আর সেই জল চলে যাচ্ছে সরাসরি চা বাগানে। অভিযোগের তীর মাল মহকুমার রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, আমরা দেখেছি এর আগেও সাম্প্রতিক অতীতে যখন নদীর গতিপথ আটকে দেওয়া হয় বা নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে নিজেদের স্বার্থে যখন সেই জল ব্যবহার করা হয়, তখন প্রাকৃতিক বিপর্যয় বারবার সামনে ঘটে। আর এবার ওই একই করা হচ্ছে। প্রশাসনের নজরে কি এসেছে এভাবে যে চা বাগান কর্তৃপক্ষ তারা নদীর জল গতিপথ আটকে চুরি করছে? প্রিয়াঙ্কা, মাল মহকুমার অন্তর্গত রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে যে সেখানে ছোড়া এবং নদীর কিন্তু জল সরবরাহ করছে বাগানে এবং সেচের ব্যবস্থা করেছে, যার ফলে সমস্যায় পড়েছে ওদলাবাড়ি এলাকার এই বাগান লাগোয়া যে সকল গ্রাম রয়েছে সে সকল গ্রামে, এবং যার ফলে কিন্তু কৃষি আবাদ করতে পারছেন না পার্শ্ববর্তী এলাকার মানুষেরা। প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমনটা অভিযোগ করেছে পরিবেশ প্রেমীরা। কারণ পরিবেশ প্রেমীর তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনকে বারবার জানালেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে কিন্তু সমস্যা পড়েছে এলাকার মানুষ, এমনকি পশু পাখিরাও জল পাচ্ছে না সেই এলাকায় এই নদীর গতিপথ আটকে দেওয়ার ফলে। পরিবেশ প্রেমীদের তরফ থেকে জানানো হয়েছে প্রশাসন যদি অতি অবিলম্বে কোনো ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের আন্দোলন করবেন তারা। এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যেন প্রশাসন অতি শীঘ্রই এই সমস্যার সমাধান করে, নাহলে তাদের জলকষ্ট ভোগ করতে হবে দীর্ঘদিন ধরেই। প্রিয়াঙ্কা। लोग साग सब्जी भी लगाने नहीं सक रहा है। अब यहाँ पर पोजीशन खराब है कि हम लोग का यहाँ पे जानवर के लिए पानी नहीं हो रहा है, तो उसी वजह से हम लोग कुछ करने नहीं सक रहे हैं। तो उसके लिए तो हम लोग का पानी का कोई व्यवस्था तो करना चाहिए। उसके लिए हम लोग को मुश्किल पड़ रहा है, पानी पूरा सूखते जा रहा है। पानी फरवरी महीने पहुँचते क्या हो जाएगा, कोई अवधि करने नहीं सक रहे हैं। चाय बागान बंद कर दिया, यहाँ पानी सूख जा रहा है। गोयल सोप्पा सारा पानी को ऊपर बागान में चढ़ा दे रहा है, तो नदी सूखते आ रहा है। कौन चा बागान? ये रानीचीरा गोयल कंपनी रानीचीरा। हाँ, रानीचीरा। इसके लिए पानी नहीं आ रहा गाँव में ना? पानी नदी बंद कर दिया। तो ये पानी कहाँ ले जा रहा है? इसको सेक्शन जहाँ ये यही सेक्शन हो जो ऊपर हो जो गोवाबाड़ी बोलता है ना, वहाँ पर। तो नदी का मुख बंद करके? हाँ, नदी का मुख बंद करके यहाँ डैम करके। क्यों आप लोग का कुआं नहीं है चा बागान का? कुआं में नहीं होगा, कुआं में कहाँ होगा, इतना पानी को खींचने का कुआं में तो नहीं होगा ना। इसीलिए यहाँ फ्लड बना के फिर इसको दे जा रहा है। तो इसमें तो आदमी कोई चाष बास तो नहीं कर पाएगा इतना पानी में? नीचे कहाँ क्या चाष बास कर पाएगा। আমার বাগানে 2000 লেবার আছে, ঠিক আছে? আমার বাগানে 2000 লেবার আছে, 5000 ফ্যামিলি আছে। ওদের জল যদি আমরা বাগানে গাছে জল না দিই তাহলে ওদের ওরা কিভাবে বাঁচবে, লেবাররা কিভাবে বাঁচবে বাগানটাকে? সে তো অবশ্যই আমি করছি নাকি? সব বাগানে হচ্ছে তো কুর্তিতে হচ্ছে, চেংবাড়িতে হচ্ছে, সব বাগানে হচ্ছে। যত নর্থ বেঙ্গলে যত টি গার্ডেন আছে না, সব বাগানে হচ্ছে। আপনি ডায়না নদীতে যান, চেংমারি লাল ঝামেলা বস্তিতে যান,
চেংবাড়ি বাগান, ভুটানের যে ডায়না নদী আছে, পুরো জলটা নিয়ে আটকে দিয়ে জল লিফটিং করছে, পূর্তি করছে, গাঠিয়া করছে, সব বাগান করছে। বহুবার মাল মহকুমা শাসককে মৌখিকভাবে এবং লিখিতভাবে আমরা ব্যাপারটা জানিয়েছি যে রানীচিরা চা বাগান চেল নদীর আপস্ট্রিম থেকে নদীটাকে ঘুরিয়ে তার বাগানের যে জল প্রয়োজন সেই জলটাকে দিচ্ছে, যাতে করে এই ডাউনস্ট্রিমে চেল নদীর ডাউনস্ট্রিমে জল আসা বন্ধ হয়ে গেছে। আমরা বারবার প্রশাসনকে এই কথাটা জানিয়েছি যে আপনারা অবিলম্বে এই ব্যবস্থাটা করুন, না হলে আমরা প্রকৃতিপ্রেমী সংগঠন ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি আমরা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। আর এবার দেখাবো চাষের জমিতে কিভাবে আচমকায় আগুন লেগে গেল। আর আগুন লাগার ফলে প্রায় 6 বিঘা চাষের জমিতে যে ফসল ছিল তা একেবারে পুড়ে ছারখার হয়ে গেল। ভাবুন তো একবার, আচমকা যদি এভাবে চাষের জমিতে আগুন লেগে যায় তখন খুব স্বাভাবিকভাবেই কৃষকদের তো মাথায় হাত পড়বে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন পূর্ব বর্ধমানের ভাতারের শিলাকোট গ্রাম, সেখানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ লক্ষাধিক টাকার ধান পুড়ে গেছে এমনটাই অভিযোগ সামনে আসছে। কিন্তু মাঠে আগুন লাগলো কিভাবে? প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি শরদিন্দুর থেকে জানি। শরদিন্দু, চাষের জমিতে এভাবে আচমকা আগুন লাগলো কিভাবে? দেখো, যেটা মনে করা হচ্ছে এই যে নাড়া পোড়ানোর কারণেই এই আগুন লেগেছে। প্রতি বছর নিয়ম করে প্রশাসনের পক্ষ থেকে নাড়া পোড়ানোর কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়, প্রচার করা হয়, সচেতন করা হয় কৃষকদের। তবুও এক শ্রেণীর কৃষক যে এই যে ধান কাটার পর যে খড় থাকে তাতে আগুন ধরিয়ে দেয়, এবং সেই আগুন থেকেই মধুসূদন ঘোষের 6 বিঘে জমির ধান একেবারে নষ্ট হয়ে গেল এমনটাই মনে করা হচ্ছে। কারণ আজকেই সেই ধান কাটার কথা ছিল, সেই ধান পেকে গিয়েছিল, কাটার অপেক্ষায় ছিল, কিন্তু আগুনে একেবারে ছাই হয়ে গেল লক্ষাধিক টাকার ধান। এবং গ্রামবাসীরা সকলে ছুটে আসেন এবং তারা আগুন নিয়ন্ত্রণ করেন, নচেত আরও অনেক জমিতে ধান রয়েছে, সেই ধানও নষ্ট হয়ে যেতে পারত। এবং প্রশাসনের আধিকারিকরা তারা বলছেন যে নাড়া পোড়ানো যে কতটা ক্ষতিকর তা এই ঘটনায় প্রমাণ। বারবার তাদেরকে সচেতন করা হচ্ছে, কিন্তু তবুও নাড়া পোড়ানো বন্ধ হচ্ছে না। তার থেকে তো একদিকে দূষণ ছড়াচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে, প্লাস এত টাকার এই যে ধান নষ্ট হয়ে গেল। যদি ওই পরিবারের পক্ষ থেকে তদন্ত দাবি করা হয়েছে, ঠিক কী কারণে এই আগুন লাগলো তা খতিয়ে দেখতে তারা আবেদন জানাচ্ছে। পাশাপাশি সরকারের কাছে তাদের আবেদন যাতে ক্ষতিপূরণ পায় তারা। বেশ, এখানে পাশাপাশি জায়গায় কোনো জলেরও ব্যবস্থা নেই, ও অনেক দূরে ক্যানেল, ওখান থেকে জল আনাও মুশকিল। ওই জন্য চট নিয়ে এসে কোনো রকম করে আগুন লেবায় 3-4 জন মিলে এসে, আর কি করা যাবে। তখন দেখলাম প্রায় হাফ পুড়েই গেছে। পরে ওই সামনে থেকে হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে, আর এখন ফাঁকা মাঠ তো, হাওয়ার জোর প্রচুর, সেই জন্য আরও একদম দাও করে লেগে গেছে। আবেদন সরকারের কাছে আমাদের যেন কিছু দেওয়া হয়, আর না দিলে আমাদের এবার কি করে চলবে, আমাদের এটার ওপরই পুরো সংসার চলে। আর এবার আমরা নজর রাখবো চন্দ্রকোনার দিকে। চন্দ্রকোনা, সেখানে একেবারে হাতির তাণ্ডব, যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো, একেবারে 50 থেকে 60টি হাতি দাপিয়ে বেড়াচ্ছে গোটা এলাকা। দেখুন একবার সেই ছবিটা, চন্দ্রকোনার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। চন্দ্রকোনায় হাতির দলের তাণ্ডব। আরাবাড়ি জঙ্গল থেকে চন্দ্রকোনায় হাতির দল চলে আসে, তারপর গোটা এলাকা, বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে 50 থেকে 60টি হাতি। হাতির দলকে জঙ্গলে ফেরাতে হিমশিম খাচ্ছে বন দফতর। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, হাতির তাণ্ডব। আর এই হাতির তাণ্ডবে কি হয়েছে? হাতির তাণ্ডবেই চাষের ক্ষতি। চন্দ্রকোনায় হাতির দলের তাণ্ডব চলছে, দাপিয়ে বেড়াচ্ছে 50 থেকে 60টি হাতি। শনিবার থেকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, যার জেরে কিন্তু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। সুকান্ত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, 50 থেকে 60টি হাতির দল এভাবে যখন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, খুব স্বাভাবিক যে চাষের ব্যাপক ক্ষতি হবে কৃষকদের। সেক্ষেত্রে বন দফতরের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া কি সম্ভব হয়েছে? একদমই, দেখো প্রিয়াঙ্কা, বন দপ্তরের পক্ষ থেকে হুলাপাটি রেডি করা হয়েছে। তারা চাইছেন, অর্থাৎ বন দপ্তরের কর্মীরা হুলাপাটিদের সাহায্যে তারা এই হাতির দল, অর্থাৎ 50 থেকে 60টি হাতি, তাদেরকে গভীর জঙ্গলের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। যেটা জানা যাচ্ছে প্রিয়াঙ্কা, যে গড়বেতার যে পানশিউলির জঙ্গল, সেই জঙ্গল থেকে চন্দ্রকোনার
যে জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু এই 50 থেকে 60টি হাতি তারা কিন্তু এসেছে এবং শুধু তাই নয়, তারা ভগবন্তপুর 1 এবং 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়, বিস্তীর্ণ এলাকায় তারা কিন্তু চাষের জমিতে ক্ষয়ক্ষতি চালাচ্ছে। শুধু তাই নয়, এখন যে আলু জমি রয়েছে মূলত সেই আলু জমিতে ক্ষতি হয়েছে বলে কৃষকরা দাবি করছেন, কারণ আলু জমি মাড়িয়ে এই 50 থেকে 60টি হাতির দল তারা কিন্তু ঘোরাফেরা করছে ওই জায়গায়। সেই জায়গাতেই কিন্তু কৃষকরা তারা কিন্তু খুবই ক্ষতির মুখে পড়েছেন এবং বন দপ্তর তারা কিন্তু তৎপর রয়েছেন। হুলাপাটি দিয়ে তারা কিন্তু গভীর জঙ্গলের দিকে এই হাতির দলকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারেই একেবারে গ্রাউন্ড জিরো থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিল দুয়ারে রিপোর্টার নিয়ে। তবে আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে এখন শুরু হচ্ছে নিউজ রুম লাইভ। দেখুন তমশ্রীর সঙ্গে। ধন্যবাদ প্রিয়াঙ্কা।